সাধারণ অভিপ্রায় বা জালিয়াতি, নরহত্যা, অপরাধজনক নরহত্যা বা যেগুলো দিয়েছিলাম এগুলো নিয়ে আলাপ করব। তো আজকে আমি একদম সংক্ষেপে আলাপ করতেছি, সেটা হচ্ছে স্যার আমরা আরেকটা পরীক্ষা আরেকটা ক্লাস নিয়ে লাস্টে স্যার বৃহস্পতিবারে যদি বেঁচে থাকেন স্যার আমাদের জন্য উপকার হবে স্যার। শুনো, আমি বাসা থেকে যে কিভাবে আসছি না, একটু খাইয়ে তাড়াতাড়ি চলে আসছি, তো এ শুধু তোমাদের জন্য। ইফতারিটা মানে থ্যাংক ইউ স্যার। আর বিচার করেন, বলতেছে বেঁচে থাকলে হুম, এরকম কথা কেন বলে স্টুডেন্ট? না ঠিকই তো বলছে। তো মানুষ তো বেঁচে থাকলে মানুষের কোনো ইয়ে আছে? আচ্ছা তো, আর আচ্ছা তোমরা শেয়ার করছো সবাই? জি স্যার হ্যাঁ, করছি করছি স্যার, আমার তো শেয়ার করছি। রুটিন দেখো, আমাদের স্যার পরের লক্ষ্য প্রশ্নটা হচ্ছে যে সংক্ষিপ্ত বিচার আছে নাকি? ছয়ের ক জি আপনার স্যার, আছে স্যার। সংক্ষিপ্ত বিচার কাকে বলে? খেয়াল করো, আমি হালকা একটু বলে যাই। আমাদের ফৌজদারি কার্যবিধি 260 থেকে 265 পর্যন্ত সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচারের কথা বলা আছে সেখানে। অর্থাৎ যে বিচার ব্যবস্থায় চার্জ গঠিত হয় না, সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ হয় না, রায়ের বিরুদ্ধে আপিল না থাকলে পৃথকভাবে রায় লিপিবদ্ধ হয় না, সেই বিচার ব্যবস্থাকে সংক্ষিপ্ত বিচার বলে। অর্থাৎ গুরুতর নয়, যে অবস্থা অপরাধগুলো লঘুতর, অর্থাৎ 2 বছরের কম কারাদণ্ডে দণ্ড নিয়ে যে সমস্ত অপরাধগুলো, সেই অপরাধগুলোকে সংক্ষিপ্ত বিচারে করা হয় এবং এগুলোকে সংক্ষিপ্ত বিচার বলা হয়। আমাদের ফৌজদারি কার্যবিধি 260 দ্বারায় সংক্ষিপ্ত বিচারের কথা বলা আছে। সেখানে বলা আছে যে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। কি বলছি? বা প্রথম শ্রেণীর দেখো না, হ্যাঁ একটু আমি খেয়াল করে আবার বলি। সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার, আমরা যখন এলএলবি বার কাউন্সিলে যাবো, বার কাউন্সিল তখন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে সামারি ট্রায়াল কে করতে পারে, কে করতে পারে না, বা সামারি ট্রায়াল কি, সংক্ষিপ্ত বিচার কি, তখন যে বলবা সংক্ষিপ্ত বিচারের কোনো সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে দেওয়া হয়নি। সাধারণত কে সংক্ষিপ্ত বিচার করতে পারেন ফৌজদারি কার্যবিধিতে সে কথাটা বলা আছে। তো সেখানে বা কোন কোন অপরাধের সংক্ষিপ্ত বিচার হবে সেটাও ফৌজদারি কার্যবিধিতে বলা আছে, কিন্তু সংক্ষিপ্ত বিচারের কোনো কি নাই, সংজ্ঞা নাই। তো এখন এই সংক্ষিপ্ত বিচারের মানে ফৌজদারি কার্যবিধির 260 থেকে 265 ধারা পর্যালোচনা করলে দেখা যায় যে বিচার ব্যবস্থায় চার্জ গঠিত হবে না, সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ হবে না, রায়ের বিরুদ্ধে পৃথকভাবে আপিলের বিধান না থাকলে পৃথকভাবে রায় লিপিবদ্ধ হবে না, সেটাকে আমরা কি বলি? সংক্ষিপ্ত বিচার। সংক্ষিপ্ত এই বিচার। সংক্ষিপ্ত বিচার করতে পারবেন আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে মহানগরের ভিতরে, আর মহানগরের বাহিরে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অথবা প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। এখন এই সংক্ষিপ্ত বিচার কোন কোন অপরাধের সংক্ষিপ্ত বিচার হবে, যদি এই কোশ্চেনটা আসে তাহলে তোমরা লিখতে হবে ফৌজদারি কার্যবিধি 260 ধারা অনুযায়ী। আমাদের বইতে আছে 260 এবং 61 60 আর 61 দুটো আছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছরের বেশি। এখানে নোটের নোট তো আগে নোট করা, একটু কারেকশন আছে, কারেকশনটা 368 স্যার। হ্যাঁ কারেকশনটা করে নিবা। কারেকশনটা হচ্ছে যে সেখানে 10,000 টাকার কথা বলা আছে। সোরাইমাল যেটা 10,000 স্যার, এটা 5 লক্ষ টাকা। এইটা সব 5 লক্ষ, মানে সোরাইমান না, যত এখানে 10,000 টাকা যা আছে সব কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা হবে। অর্থাৎ আমি একটু তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের একটু মনে থাকবে। আমাদের বলছে যে কোন কোন অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারবে। সেখানে আমাদের ফৌজদারি কার্যবিধি 260 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত, তার মানে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত যে সমস্ত অপরাধের সাজা, সেই সমস্ত অপরাধ কি করা যাবে? সংক্ষিপ্ত বিচার করা যাবে। আর করা যাবে না কোনগুলো? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 2 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয়, এই সমস্ত অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না। তারপরে যে হচ্ছে যে ফৌজদারি দণ্ডবিধি 266, 65 এবং 66 ধারা অনুযায়ী ওজন সম্পর্কিত অপরাধ। তারপরে দণ্ডবিধি 323 ধারা সাধারণ যে আঘাতের কথা বলা আছে, দণ্ডবিধির 380, 81 এবং 79-তে যে চোরাই মালের মূল্য যদি 5 লক্ষ টাকা পর্যন্ত, 5 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে। 403 ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে তার মূল্যটা যদি 5 লক্ষ টাকা পর্যন্ত, বইতে দেখবে যে আমার নোট আছে সবার কাছে, নোটে দেখবে যে 10,000 টাকা, সেই জায়গায় 5 লক্ষ টাকা লাগবে। আমাদের 2025 সালে যে সংশোধনীর মাধ্যমে এটা পরিবর্তন করা হয়েছে। 5 লক্ষ টাকা, অর্থাৎ যত জায়গায় 10,000 টাকা আছে প্রত্যেকটা জায়গায় 5 লক্ষ টাকা হবে। মিউট করো, মিউট করো, ওয়াজের মিউট করো।
এরপরে হচ্ছে যে দণ্ডবিধির 411 ধারা অনুসারে চোরাই মাল, 414 ধারা অনুসারে চোরাই মাল গোপন করলে 426 এবং একটু মিউট করো ওয়াজেদ, মিউট করো। 426 এবং 427 ধারা অনুসারে ক্ষতিসাধন। এই যে আমি কয়েকটা বলছি, দেখবো যে আমাদের বইতে কয়টা পয়েন্ট, 14 না 15টা আছে? 15টা আছে। হ্যাঁ, 15টা। আচ্ছা, যেটা যা থাকুক না কেন ওটা ভাগ ভাগ করে দেওয়া আছে। এই অপরাধগুলো কি করা যাবে? আমাদের 260 ধারা অনুযায়ী টোটাল 14টা পয়েন্ট আছে যে আমাদের কি করা যাবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে। বিচার করা যাবে। শুধু যদি স্যার যত 10,000 আছে সব 5 লক্ষ। হ্যাঁ, 10,000-এর জায়গায় সব 5 লক্ষ। স্যার এত ধাক্কা তো স্যার, এখানে যতগুলো আছে সবগুলো কি দেওয়ার প্রয়োজন নেই? সবগুলো কি দিতে পারবা তুমি? সময় অনেক লাগবে স্যার। এই তো সবগুলো পারবা না, যে কটা পারবা 7-8টা যে কটা পারবে এগুলো শুধু উপরে লিখবা যে দণ্ডবিধির 260 ধারা অনুযায়ী বা 260 ধারার ভাষ্য অনুযায়ী নিম্নলিখিত অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে। যাবে। জি স্যার। বোঝা গেছে? পারবো সবাই? জি স্যার। দুইটা স্যার 61 দ্বারা লেখছে, মানে দুইটা কি দ্বারা আলাদা লাগতো? একসাথে লিখবা, যে বইটা আমি বইটা যেভাবে দিচ্ছি সেভাবে লিখবা। স্যার বইতে তো 260 আর 261 আছে। দুইটা আলাদাই দিয়েছেন আমরা স্যার। কোনটা? দুইটা 60 এর একবার প্রথমে 15 হলে 60। আরে বাবা, 60-এ তো আমাদের কোন কোন অপরাধের আর মানে 61-তে হচ্ছে যে ওই যে সরকার ইচ্ছে করলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি করতে পারবেন, সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি দিতে পারবেন। এবং সেখানে 61-তেও বলা আছে কি, ওই যে 277-78 আছে না, বিশাল একটা সিরিয়াল। জি জি স্যার। হ্যাঁ, এই দুইটা দ্বারাই। এখন তুমি 60-61 দেন, মানে 61-তে যদি যে কয়টা উল্লেখ করলে করতে পারো, আর 61-তে এটা অন্তত লিখে দিবা যে সরকার 200 ফৌজদারি কার্যবিধি 261 ধারা অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি করতে পারবেন, সংক্ষিপ্ত পদ্ধতির বিচার করার কি দিতে পারবেন, ক্ষমতা প্রদান করতে পারে। ক্ষমতা প্রদান করতে পারবেন। এরপরে ক্ষমতা প্রদান করলে তারা দণ্ডবিধি 277, 78, 79, তারপর যায় 85, 86, 89, 90 এই অপরাধগুলোর কি করতে পারবেন সংক্ষিপ্ত পদ্ধতি। আরো অনেকগুলো আছে, বা পৌরসভার আইন, তারপরে যেগুলো 1 মাসের বেশি কারাদণ্ডে দণ্ডনীয় নয়, সেগুলো কি করতে পারবেন সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে। লাইসেন্স রাস্তা গাড়ি দ্বারা এগুলো লাইসেন্স। আমাদের সমন কততে? সমান 8 নম্বর স্যার, 8 নম্বর 8 সি স্যার, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 348 পৃষ্ঠা স্যার। সমন বলতে আমরা কি বুঝি? হাজির করা বা তলব করা। সমন শব্দের অর্থ কি? তলব, অবগত করা। অবগত কি করা? অবগত করা। কাকে অবগত করা? আসামিকে বাদী বিবাদী বা যেগুলো দণ্ডবিধি আর দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কাকে? বিবাদীকে। বাদ এবং বিপদের দুজনকে। বিবাদী না, এখানে প্রথমত বলবা বিবাদীকে। বাদীকেও সমন দেওয়া যায়। প্রথমত আমরা এখানে বলবো যেমন আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করে কে? বাদী। কার বিরুদ্ধে দায়ের করে? বিবাদীর বিরুদ্ধে দায়ের করে। তো বিবাদী তো জানে না তার বিরুদ্ধে যে মোকদ্দমা দায়ের করছে, তখন তাকে কি করতে হবে? অবগত করতে হবে। এটার নামই কি? সমান। সুতরাং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট আদালতে হাজির হবার লিখিত সমন জারি। আদেশনামা, এটাকে আমরা কি বলবো? সমন জারি। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট আদালতে হাজির হবার লিখিত আদেশনামাকে আমরা কি বলবো? সমান। সমান স্যার, সমান জারি বলবো। সমন বলবো। তো আমাদের এখানে দেখো, ফৌজদারি কার্যবিধির অনুযায়ী সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা আছে একটা প্রশ্ন। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার আছে স্যার। হ্যাঁ, এটা যদি পড়ে যাবা। আর সমনের ধরন আমাদের 75 দ্বারা, 76 দ্বারা, 77, 78, তারপর যে গ্রেপ্তারি অবিলম্বে হাজির হওয়ার জন্য 81 দ্বারা ইয়ে করা, 82 দ্বারায় পরোয়ানা আছে কিনা? এখন আমাদের বিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার প্রথম পদ্ধতিটা কি? তাকে কি দেওয়া হয়?
সমন বললাম। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার প্রক্রিয়াগুলোকে কি কে বলতে পারো? বুঝি নাই। কে বলতে পারবা? প্রক্রিয়াগুলো হচ্ছে স্যার, যেমন স্যার, বলবো স্যার। হ্যাঁ, দেখি দেখি কে পারো। স্যার যাকে সমন স্যার। দেওয়া হবে সম্ভব হলে সমনের দুটি কপি তাকে প্রদান করতে স্যার হবে। বলবো। না, আমি 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 সেটা বলি নাই। আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খেয়াল করা, একদম মাথায় রাখো, পরীক্ষা তো আসবে না। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রথমত আমাদের কোনো ব্যক্তিকে আদালতে মিউট করো, মিউট করো এমডি কি জানি, মিউট করো, রাস্তাতে আছো, রাস্তায়। একজনে এইভাবে যদি মুস্তফা এমডি মুস্তফা, আমরা খেয়াল করো, আমরা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির আমাদের 68 থেকে 74 ধারা পর্যন্ত সমন সংক্রান্ত বিধিবিধান দেওয়া আছে। এখন সমন যদি কার্যকর করা সম্ভব না হয় তাহলে কি দেয়? গ্রেপ্তারি পরোয়ানা আমাদের ফৌজদারি কার্যবিধির 75 থেকে 86 ধারা পর্যন্ত আছে। তারপরে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পর যদি তাকে গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে তাকে হুলিয়া জারি করা হয়। তার প্রতি কি জারি করা হয়? হুলিয়া। আমাদের 87 ধারায় বলা আছে, হুলিয়া যখন কার্যকর করা সম্ভব হয় না, অর্থাৎ হুলিয়াধীন ব্যক্তি যদি আদালতে হাজির না হয়, তাকে 30 দিনের একটা সময় দেয়। 30 দিনের ভিতর যদি আদালতে হাজির না হয় তাহলে তার সম্পত্তি কি করা হয়? ক্রোক করা হয়, অ্যাটাচমেন্ট। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধির 88 এবং 89 ধারাতে অ্যাটাচমেন্ট সম্পর্কে বিধিবিধান বলা আছে। তারপরে যদি কিনা বলে সম্পত্তি ক্রোক করার পরেও যদি সে আদালতে হাজির না হয় তাহলে তার কি করা হয়? আমাদের ফৌজদারি কার্যবিধি 339 ধারা অনুযায়ী তার আসামির অনুপস্থিতিতে কি করা যাবে? বিচার করা যাবে। দেখো আমি কতগুলো কথা বলছি। প্রথমে বলছি সমন জারি, এগুলো আমরা বার কাউন্সিল গুলো ভালো করে শিখি। সমন জারি 68 থেকে 74, গ্রেপ্তারি পরোয়ানা 75 থেকে 86, হুলিয়া 87, ক্রোক 88, 89, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে 339। এই যে বিষয়গুলোর প্রথম আমাদের আসছে কি? সমন, যেটা তোমাদের কি করতে পারে? পরীক্ষায় আসতে পারে এবং এবার আসার সম্ভাবনা আছে। এখানে সমন জারি, তার দ্বারা সমন জারি করা হয়। ওই আমাদের যে গ নাম্বার যে কোশ্চেনটা কি, গ্রেপ্তারি সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বুঝো? সমন জারির বা পরোয়ানা জারির শর্তাবলীগুলো, কার দ্বারা সমন জারি করা হয়, সমন জারির পদ্ধতি এবং সমন এবং পরোয়ানার মধ্যে পার্থক্য, বুঝছে কিনা? স্যার প্রথম হচ্ছে সমনজারি, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা। ওইটা এখন তোমার ওইটা আমি বলে দিলাম, এখন ওটার দিকে আর যাইবা না, কারণ এটা পরীক্ষা আসবে না, ঠিক আছে? জাস্ট জানা 22 সালে পড়ছে স্যার এটা। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে আমাদের মানে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালতে হাজির হতে বাধ্য করার জন্য যে প্রসেস গুলো আছে, একজন আসামিকে বা একজন অভিযোগ মানে বাদীকে বা যাকে, বিশেষ করে ফৌজদারি কার্যবিধিতে যদি নন কগনিজেবল আমলযোগ্য অপরাধ হয় তাহলে সাধারণত কি দেয় না? সমন দিবে না। কগনিজেবল অফেন্স সমন দিবে না, সাথে সাথে আসামিকে কি করবে? গ্রেপ্তার করবে। কারণ সে খুন করছে, তাকে সমন দিবে, হে আসবে, আর সমন দিলে আইবো? সমন দিলে তো সুন্দর করে যখন সেটা কগনিজেবল অফেন্স হবে তাকে কোনো সমন দিবে। নন কগনিজেবল অফেন্স হলে সাধারণত কি দেয়? অনেক সময় দেখবে যে থানা থেকে বা ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউকে কি দেয়? সমন দেয়, সেটা নন কগনিজেবল, ঠিক আছে? আর কগনিজেবল অফেন্স হলে এখানে কোনো সমনের কোনো কথাই নেই, রিট পরোয়ানা জারি করে দিবে, যেখানে পাইবে সেখানে তাকে কি করবে? তো আমরা এখানে বলছি যে মানে তোমাদের বোঝার জন্য বলছি, মাথায় রাখবা, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালতে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধির যে প্রসিডিং গুলো, সেই প্রসেসিং গুলোর মধ্যে প্রথমে আছে কি? সমন জারি। ঠিক এইভাবে সমন জারি আমি যেভাবে বলছি বার কাউন্সিলের জন্য একদম মুখস্থ। যখন সমন থেকে কোনো কোশ্চেন আসলে চলে যাবো 68 থেকে 74, তারপর যে গ্রেপ্তারি পরোয়ানা চলে যাবো 75 থেকে 86, হুলিয়া বললে দ্বারা 187, ক্রোক বললে দুইটা, যদি আমাদের 3 জায়গায় ক্রোকের কথা বলা আছে, 2 জায়গায় আমরা এখানে 88 এবং 89। তারপরে হচ্ছে যে পত্রিকায় বিজ্ঞপ্তি। হুলিয়া হচ্ছে যে পরোয়ানা, মানে পলাতক ব্যক্তিকে যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা না যায় বা আদালতের নিকট যদি প্রতিমান হয় তিনি আদালতে হাজির হবেন না, তাহলে 30 দিনের একটা সময় দিবে। 30 দিনের একটা সময় দিয়ে তার প্রতি হুলিয়া জারি করা হবে। এই যে তাকে 30 দিনের ভিতরে আদালতে হাজির হওয়ার জন্য বলবে, এটাকে বলা হয় কি? প্রোক্লেমেশন। বলা হয় এটাকে
প্রোক্লেমেশন, বাংলা বলা হয় হুলিয়া। আচ্ছা যাই, ওইদিকে আমি যাই না, ওইদিকে এগুলো পরের পড়া, এখন আমরা আমাদের পড়াতে আসছি। তাহলে এখন এই যে সমন জারি করব, সমন আমরা আগে কাকে বলে এটা ক্লিয়ার, তাই না? জয়েন করতেছে এই পরীক্ষার্থী ছাড়া কেউ জয়েন করলে, আমি অনেকে বুঝতে পারি না, পরীক্ষার্থী ছাড়া কেউ জয়েন করলে চলে যাও, লিভ নিয়ে নাও। এটাতে 65 70, এটাতে 100 হয়ে গেছে। ফেসবুকের যেটা আছে সেটাতে জয়েন করো, এখানে জয়েন না করতে পারলে ফেসবুকটা জয়েন করো। তাহলে এখন এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন, অথবা আমাদের 94 থেকে 95 ধারায় আবার বলা আছে কোনো দলিল পত্র হাজির করার জন্য কি দেওয়া যাবে? সমন জারি করা যাবে। সমন জারি করা যাবে। কি বলছি? দলিলপত্র হাজির করার জন্য সমন পাওয়া যাবে। দলিলপত্র হাজির করার জন্য কি করা যাবে? সমন জারি করা যাবে। এই সমন কে জারি করবেন? পুলিশ অফিসার অথবা আদালতের নির্দেশিত অফিসার অথবা সরকারি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মচারী। আর সমন মাথায় রাখবার যে সমন 2 কপি হবে, আদালতের প্রিজাইডিং অফিসার মানে আদালতের যে জাজ এবং অথবা সুপ্রিম কোর্টের যদি নির্দেশিত কোনো ব্যক্তি কর্তৃক সেটা স্বাক্ষরিত হবে, আদালতের সিল মোহর থাকবে। 1 কপি ওই ব্যক্তিকে দিতে হবে, আর আরেকটা কপি তিনি যে প্রাপ্তি স্বীকার পাইছেন সেটা স্বীকার করে সেখানে স্বাক্ষর করে দিবেন। এইভাবে আমাদের কি করা হয়, বইতে দেওয়া আছে ডিটেলস, সমন জারি করা হয়। তা আমি একটু বলে দিলাম। এরপরে আমি প্রশ্ন যাচ্ছি, সংক্ষিপ্ত বিচার গেল, সমন পড়লাম, পরে আরেকটা প্রশ্ন হচ্ছে খালাস আছে? জি স্যার। খালাস 8 ঘর পেতে পারেন, বুঝা গেছে? জয়া কিশোর। আমরা খালাস দেখো, আমরা ফৌজদারি কার্যবিধিতে 3টা গুরুত্বপূর্ণ টপিক, একটা হচ্ছে খালাস, আর হচ্ছে দণ্ড। কি বলছি? অব্যাহতি, খালাস, দণ্ড। সারা অব্যাহতি, খালাস, দণ্ড। তো অনেক সময় সম্ভবত গত বছর আসছে কিনা প্রশ্ন দেখছো, অব্যাহতির কোনো প্রশ্ন গত বছর আসছে কিনা দেখো তো। ডিসচার্জের কোনো প্রশ্ন আর কাছে প্রশ্ন নাই? ওয়াজেদ 16 সালে, গত বছর আসে নাই? না না স্যার, স্যার ওই যে যা প্রোগ্রেসই স্যার, আপনি যে জালিয়াতি দিয়েছেন ওটা আসছে দণ্ডবিধি। না না, অব্যাহতির কোনো কোশ্চেনই গত বছর আসে নাই। অব্যাহতি স্যার একটু ভালো করে দেখি প্রশ্ন আসছে স্যার, বিশেষ করে আদালতে অব্যাহতি। না স্যার আসে নাই। না স্যার, অব্যাহতির সংক্রান্ত কিছু আসে নাই স্যার। আর আছে আছে এরকম আপন না না, অব্যাহতির কিছু আসে নাই স্যার। খালাস দেওয়া হলে একই অপরাধে আমরা ফাঁসি দেওয়া যাবে না। আচ্ছা যাই আসুক না, আসে নাই স্যার, আসে নাই স্যার খালাস সংক্রান্ত আসছে, সেটা হচ্ছে খালাস কখন নতুন বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বাধা বলে গণ্য হয়, উদাহরণ সহ। এই খালাস সংক্রান্ত এটা 22-এ আসছে স্যার, 403-এ আসছিল আর কি। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা বলতেছি, একটা হচ্ছে অব্যাহতি, আর একটা খালাস, আর হচ্ছে দণ্ড। খেয়াল করো, অব্যাহতি ডিসচার্জ, খালাসের ইংরেজি শব্দ হচ্ছে একুইটাল, আর দণ্ড তো সেন্টেন্স, এটা জানোই। তো এই অব্যাহতি কাকে বলে? অব্যাহতি হচ্ছে যে মামলার শুরুতেই, মামলার কখন শুরুতেই আদালতের নিকট মানে মামলার নথিপত্র এবং বিচার বিশ্লেষণের পর আদালত অপ্রয়োজনে উভয় পক্ষের সাক্ষ্য নেওয়ার পর আদালত যদি মনে করে যে আসামির বিরুদ্ধে কি নাই, কোনো সাক্ষ্য প্রমাণ নাই, অভিযোগ নাই, নথিপত্র দেখে যদি মনে করে যে অভিযোগটা ভিত্তিহীন এবং মামলা চালিয়ে যাওয়ার যথেষ্ট কি নাই, কারণ নাই, তাহলে আসামিকে কি দিবেন? অব্যাহতি দিবেন। এটা হচ্ছে মামলার শুরুতে। খেয়াল করো, এটা হচ্ছে মামলার শুরুতে। কি দেখে দিল? নথিপত্র, যে নথি জমা দিচ্ছে সেই নথি দেখবে, নথি। এবং এখানে একটু বলা আছে প্রয়োজনে উভয় পক্ষের সাক্ষ্য নেওয়ার পর, একটু সাক্ষ্য নিতে পারবেন আদালত। সাক্ষ্য নেওয়ার পর যদি আদালত মনে করেন যে মামলা চালিয়ে যাবার কি নাই, কারণ নাই বা অভিযোগটা ভিত্তিহীন, তাহলে আসামিকে কি দিবেন?
অব্যাহতি। অব্যাহতি দিবেন। আমাদের ফৌজদারি কার্যবিধির 241 আর 265। এ এবং 265 241 এ এবং 265 সিতে দায়রা আদালত, 241 এ তে ম্যাজিস্ট্রেট আদালত কি দেয়? অব্যাহতি দেয়। অব্যাহতি দেয়। আর খালাস একই এটা হচ্ছে আদালতের রায়। অব্যাহতি কিন্তু আদালতের রায় নয়। খালাস কি? আদালতের রায়। অর্থাৎ আসামির বিরুদ্ধে যখন মামলা যখন করা হয়, মামলা করার পরে সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পরে যদি তার বিরুদ্ধে কি না প্রমাণিত হয়, অভিযোগ প্রমাণিত না হয়, অথবা আদালত যদি মনে করেন যে আসামি অপরাধ করেছে, অপর পক্ষ বা ফরিয়াদি পক্ষ সেরকম কোন সাক্ষ্য প্রমাণ কি করতে পারেন নাই, উপস্থাপন করতে পারে পারে নাই, বা আদালতের দৃষ্টিতেও তিনি অপরাধ কি করেন না, করেন নাই, অপরাধী তাহলে তাকে কি দিবেন? খালাস খালাস দিবেন। খালাস বাই কুইটে। আমরা কয়টা কথা বলছি? তাহলে খালাস কততে? আমাদের 245 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত 245 ধারায় খালাস বা কি দিতে পারেন? দণ্ড দিতে পারেন। আর হচ্ছে যে 265 তে কি দিতে পারেন? খালাস আদালত 265 কততে? 265 এই তারা আমাদের ফৌজদারি কার্যবিধির দুইটা ধারায়, ফৌজদারি কার্যবিধির কয়টা ধারায়? দুইটা দ্বারা দুইটা ধারায় কি দেয়? খালাস দেয়। দায়রা আদালত দুইটা, সরি আমি ভুল বলছি, দায়রা আদালত দুইবার খালাস দিতে পারে। কখন কখন? 245 আর 245 আর 265 এইচ স্যার। আমি বুঝাইতে ভুল করছি, বুঝাইতে পারি নাই বোধহয়। আমি বলছি দায়রা আদালত কি দেয়? খালাস দেয় কখন? 265 জ 265 ট 265 এইচ 265 কততে? বর্গের জতে নাকি? জি স্যার। 265 বর্গের জতে কি দেয়? খালাস দেয়। আবার 265 টতে কি দেয়? দণ্ড এবং খালাস। দণ্ড দেয়। দুইবার দেখবা যে দুইবার। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের পরে, যখন বলল মানে সাক্ষ্য গ্রহণ নেওয়ার পরে যখন আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ মানে গ্রহণ করা আর উপস্থাপন না করতে পারে, তখন তাকে কি দিয়ে দেয়? খালাস দিয়ে দেয়। এখন খালাস দেওয়ার পর মানে আবার যখন খালাস না দিলে তার পক্ষে সে কি করতে পারে? ছাপাই সাক্ষী দিতে পারে, সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে নিজের পক্ষে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে। এখানে আবার যুক্তিতর্ক হয়। এই যুক্তিতর্কের পরে যদি তার বিরুদ্ধে প্রমাণিত হয় সে অপরাধ করে নাই, তখন আবার তাকে কি করতে পারে? খালাস দিতে পারে। এই যে দুইবার খালাস, এখানে আমাদের একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের কথা বললে আমরা ম্যাজিস্ট্রেট আদালতের ঠিক বলবো 245 ধারায়। সেখানে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে দণ্ড দিবেন, আর অভিযোগ প্রমাণিত না হলে তাকে কি দিবেন? খালাস দিবেন। সেই কন্ডিশনে এই কথাই দায়রা আদালত 265 কততে? বর্গের জ অথবা 265 কততে? এইচ মানে কি? ট না? জি স্যার। বর্গের জ কি দিতে পারেন? খালাস দিতে পারেন। খালাস দিতে পারেন। তোমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে অব্যাহতি থেকে পৃথক? আছে খালাস এবং অব্যাহতির মধ্যে পার্থক্য আছে? অব্যাহতি ও খালাসের মধ্যে পার্থক্য। জি স্যার। তাহলে আমরা খেয়াল করে আমি এমনি বলে দিচ্ছি, মামলার দায়ের করার পরে মামলার নথি এবং প্রয়োজনে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত যদি মনে করেন অভিযোগটা ভিত্তিহীন, তাহলে আসামিকে কি দিবেন? তাহলে অব্যাহতি দিবেন। মামলা চালিয়ে যাওয়ার যথেষ্ট কারণ নাই, আসামিকে অব্যাহতি দিবেন। ক্লিয়ার? আমাদের ফৌজদারি কার্যবিধি 241 ক এবং 225 তে অব্যাহতির কথা বলা আছে। এরপরে খালাস অর্থাৎ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ বিচার কার্যক্রম বা শুনানির পর সাক্ষ্য গ্রহণের পর আসামির বিরুদ্ধে যদি অপরপক্ষ পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে না পারে, তাহলে আসামিকে কি দিবেন? আদালত খালাস দিবেন। তাহলে অব্যাহতি কি নয়? অব্যাহতি স্যার আদালতের রায় নয়। আদালতের রায় নয়, কিন্তু খালাস আদালতের কি? আদালতের রায়। আদালতের রায়। তাহলে পারবো এই পার্থক্যগুলো? খালাস 265 দ্বারা আর 200। আমি একটু বলে গেলাম, জাস্ট একটু তোমাদেরকে বলে দিলাম, এরপর তোমরা বাকিগুলো দেখে নিবা, টোটাল বিষয়টা তোমরা করে নিবা। খালাস গ্রেফতারি পরোয়ানা কততে? স্যার গ্রেফতারি পরোয়ানা তো এটার সাথেই আছে এই প্রশ্নটা। কততে প্রশ্নটা বলো। তার একটা মামলা কি অব্যাহতির পরে আবার
ইয়ে হতে পারে। 8 স্যার ওই যে ডিভিশন করতে পারবো অব্যাহতির বিরুদ্ধে, অব্যাহতি দিলে এর বিরুদ্ধে অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার করতে যে গ্রেপ্তারি পরোয়ানা না শুধু গ্রেপ্তার প্রশ্নটা কি? গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তার পুরোটাই পড়বা। কততে আছে এটা বলো? 3 ক আছে। স্যার কত পেজ বলো? গ্রেপ্তারি পরোয়ানা গ্রেপ্তার দুইটাই সবটাই পড়া যাইবা, ঠিক আছে? জি স্যার। সাথে তো স্যার এখন এই যে এটার সাথে আরেকটা কোশ্চেন এটা বলবেন না, কোন বিচারের জন্য কি খালাস দিতে পারে, তাহলে এই ব্যাপারে হ্যাঁ একটা কোটেশন ইনভাইটেড ফর্ম আসছিল তো স্যার। দেখছি, দাঁড়াও। কত নম্বর প্রশ্নটা এটা বললা এখন যেটা বলতাম? 3 নাম্বার। 8 নাম্বার স্যার। স্যার 8-এর গ আছে। না না, এজাহার ও এজাহার তো 3 ক ওটা তো আর না, কোনো কিছু বিচারের পর শাস্তি বা খালাস দেওয়া, এটা গ্রেপ্তার হলো 3 ক। তোমরা কথা বলো না, কথা বল না, আমি দেখতেছি। আমি একটা করে ওটার সাথে 317 পৃষ্ঠা 3 ক না, এই যে হ্যাঁ প্রশ্নটা আছে, গ্রেপ্তার শব্দটি ব্যাখ্যা করো। কোন কোন অবস্থায় পুলিশ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? পুলিশ অফিসার ব্যতীত কোনো ব্যক্তিকে কাউকে গ্রেপ্তার করতে পারে, যদি পারে কখন? 54 দ্বারা সমালোচনা, কোন ক্ষেত্রে আটকের ক্ষমতা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বিকজ এই প্রশ্নটা এবার কি হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট হয়েছে 11টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে? আমাদের বইতে আছে 10টা, এটা টোটাল কয়টা? 11টা। 11টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ আমাদের বই তো আগের বই, আর এটা তো সংশোধন হয়েছিল পরে, ঠিক আছে? 2025 এর 10ই আগস্ট। 10ই আগস্ট আর হচ্ছে 10 জুলাই। বাকি দুটো বলে দিন। হ্যাঁ, দুইটা আমাদের কি আছে? সংশোধন আছে। সংশোধন আছে 2025 সালের 2টা সংশোধন। এই সংশোধনী অনুযায়ী আবার তোমাদের যদি সংশোধনী নিয়ে কোশ্চেন আসে, সংশোধনীটিও কোশ্চেন আসে যেতে পারে, যেহেতু প্রশ্ন আগের করা হয়তো বাইসা গেছে এর লাগে। দেখো গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেপ্তার কাকে বলে? স্যার গ্রেপ্তার তো পাকাও করা, এটাই তো বলছিলাম। কাকে পাকড়াও করা? আসামিকে বা অভিযুক্তকে। অভিযোগকারী নির্দিষ্ট ব্যক্তিকে, তাই না? ব্যক্তিকে তো গ্রেপ্তার করবে কি জন্য? তার কৃত কর্মের জন্য, অপরাধের জন্য। অপরাধের জন্য। আর গ্রেপ্তারি পরোয়ানাটা কি? কোন ব্যক্তিকে কি তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ আদালতে জবাব দেওয়ার জন্য তাকে কি করা হয়? একটা আদেশনামা, তাকে আটকের একটা কি আদেশনামা, এটাকে আমরা কি বলি? গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানা আমাদের 75 দ্বারা আছে ফৌজদারি কার্যবিধির। হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানার ধরন দেখবা যে সেখানে সেটা লিখিত হতে হবে, বিচারক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। গ্রেপ্তারি মিতা নূর নাকি মিতা শুধু? মিতা শেখ না নূর? দেখো আপনি মূল ভাই করেন, তোমরা মানে একটু মানে ইয়ে থাকবা, মিউটটা থাকবা, নাহলে কিন্তু এখন অনেকেই আসো মানে একজনের জন্য পুরো ইয়ে হয়ে যায়। তাহলে এই যে গ্রেপ্তার, এটা পড়ে যাবা। এখন আমি যেটা তোমাদেরকে এখন একটু বলে দেবো, সেটা হচ্ছে যে কোন কোন অবস্থায় পুলিশ কাউকে কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায়? কত ধারায়? 54 ধারায় পুলিশ কয়টা ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে বিনা পরোয়ানায়? 11টা। 11টা ক্ষেত্রে কি কি? প্রথম হলো স্যার আমলযোগ্য না, এটা বলা যাবে না এখন আর। খেয়াল করো, আমরা টোটাল ফৌজদারি কার্যবিধিতে আমাদের 54 ধারা, 55 ধারা, 57 ধারা, 59 ধারা, 124 ধারা, 128 ধারা, 151 ধারা, 401 ধারা, 401 ধারা, কয়টা ধারা বলছি? 7টা। আবার বলি, 54, 55, 57, 59, 124, 128, 151, 401। স্যার 8টা। এই ধারাগুলোতে পুলিশ কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার। বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আবার 54, 55, 57, 124, 128, 151, 401। এই ধারাগুলোতে পুলিশ কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। বারবার বলতেছি, আমাদের প্রশ্ন আসছে কোন কোন অবস্থায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা ইন্ডিভিজুয়ালি 54 ধারা বলে নাই, তার মানে সবগুলো ধারাই কি করছে? জি স্যার, এখানে 7টা 8টা ধারাই আসবে। 54 সবগুলো ধারার কথাই বলছে। তাহলে প্রথমত 54,
তারা 55-54 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে 11টি ক্ষেত্রে। 55 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অভ্যাসগত দস্যু বা বাবুগুড়ে আত্মগোপনকারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 57 ধারায় যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায় তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 59 ধারায় তুমি আর আমি অর্থাৎ সাধারণ ব্যক্তি কি করতে পারে, বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করতে পারে যদি তার সামনে আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় বলে বিশ্বাস করার কারণ থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবে। গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে তাকে আশা নিকট পুলিশের কাছে তাকে প্রেরণ করতে হবে। তারপরে হচ্ছে যে 124-6 স্যার। আখি কে আখি, আখি কোন কলেজ? আখি, ও আচ্ছা ওই আখি, আমি ওকে আমাদের ল কলেজে রাখি কিনা। এরপরে 124 দ্বারা পুলিশ কি করতে পারবে, পরোয়ানা গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ অব্যাহতির আদেশ দেয়, দিয়ে থাকলে অব্যাহতি শর্ত, কেউ যদি অব্যাহতি কাউকে যদি জামিন দেয়, সে যদি জামিনের শর্ত ভঙ্গ করে বা অব্যাহতি দেয়, অব্যাহতি যদি শর্ত ভঙ্গ করে তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তারপর যে 128 হচ্ছে বেআইনি সময় ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরেও যদি সেখানে অবস্থান করে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা অবগত হবার পর যদি কেউ অবগত হলে পুলিশ 151 দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এরপরে 400 কত বলছি 401 3 সাবসেকশনে বলা আছে যে শর্তে কাউকে জামিন দেওয়া হয় বা শর্ত সেই শর্ত যদি সে ভঙ্গ করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এই ধারাগুলো তোমাকে কি করতে হবে, লিখতে হবে। আর ইন্ডিভিজুয়ালি যদি যেহেতু এটা সংশোধন হয়েছে, তাহলে যদি শুধুমাত্র আসে 54 ধারায় বা 54 ধারায় কয়টা ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, তখন ইন্ডিভিজুয়ালি যদি আসে তখন তোমাকে 54 ধারা লিখতে হবে। সেখানে লিখতে হবে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই কোনো ব্যক্তিকে 11টি ক্ষেত্রে কি করতে পারবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। সেখানে বলা হচ্ছে যে প্রথমত বলা হচ্ছে যে পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, সেখানে বলছে যে আমলযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ পাইলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, প্রথমত বলছে 1 নম্বরে। দ্বিতীয়ত বলছে যে কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে বা এমন সন্দেহ হয় যে যিনি এমন কোনো অপরাধ করেছেন যা 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত হয় কারাদণ্ডের যোগ্য, তাহলে তাকে কি করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন। তবে কতগুলো শর্ত আছে, শর্তগুলো ফুলফিল করলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে, অর্থাৎ ওই ব্যক্তিকে পুনরায় অপরাধ করা থেকে বিরত রাখার জন্য, অপরাধের সুষ্ঠু তদন্তের জন্য, বা সে যদি সাক্ষ্য প্রমাণ বা আলামত নষ্ট করে ফেলে মনে হতে পারে পুলিশের কাছে, অথবা যিনি মানে কিনা বলে কাউকে যদি প্রলুব্ধ করে যাতে তার বিরুদ্ধে সাক্ষী না দেয়, এই ধরনের যদি মানে মনে হয়, তাহলে পুলিশ তাকে কি করবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। অর্থাৎ 7 বছর বা 7 বছরের কম কারাদণ্ডে দণ্ডনীয় হলেও, আর 7 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডনীয় হলে পুলিশ তাকে কি করতে পারবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তারপরে যে রাতের বেলা যে আইনসঙ্গত ভাবে কারো কাছে যদি কি আইনসঙ্গত মানে সঙ্গত কারণ ছাড়া কারো কাছে যদি ঘর ভাঙার কি পাওয়া যায়, যন্ত্রপাতি, অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী, অথবা কারো কাছে চোরাই মাল পাওয়া গেলে, অথবা পুলিশের হেফাজত, পুলিশের কাজে যদি কেউ কি দেয়, বাধা দেয়, এরপরে অথবা সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়নরত কোনো ব্যক্তি, তাকে কি করতে পারবেন, আর্মিতে বা সেনাবাহিনীতে বা নৌবাহিনীতে যদি কেউ যাইলে, এখন এখানে ট্রেনিং এর বয় অনেক সময় রাজি, তখন কি করে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ যদি আমাদের সশস্ত্র বাহিনীতে কোনো সৈনিক যদি ওইখান থেকে পলাতক হয়, তাহলে তাকে পুলিশ কি করতে পারবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কয়টা হলো স্যার? বইয়ে স্যার 9টা দিছিলেন স্যার, একটা ইংলিশ দিছিলেন 77 IPS ওটা বাকি দুটো একটু বলে একটু লিখে দেন স্যার, দুটো প্রার্থী যে আসছে স্যার, যে বইয়ে তো 9টা আছে, কারণ জানাতে হবে, দুটো আছে, এই দুটো শুধু বলেন তোমরা না। বইটা তো আগের করা বই, এখন তোমরা কি করবা, যে দুটো অ্যাড করছো ওই দুটো বলেন। গ্রুপে দিয়ে দিছিল, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সর্বশেষ আছে কি, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি মুক্তির শর্ত কি করলে, ভঙ্গ করলে নাকি, অথবা 11 আর কয়টা বলছি টোটাল? 6 নাম্বার বলছেন স্যার, আপনি আর 3টা বলেন। 6 নাম্বার বলছি মাত্র, 12 নম্বরে যাই নাই। না স্যার, প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়নকারী পর্যন্ত আসছেন, প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করতে ব্যক্তি আছে না। তারপরে হচ্ছে যে এক্সট্রাডিশন, স্যার এগুলো যদি উল্টাপাল্টা লিখি কিছু হবে? চেষ্টা করবে সিরিয়ালে রাখতে, আর না পারলে তো করবে, ইয়ে করবা, চেষ্টা করবা
চেষ্টা করবা। স্যার স্যার নতুন দুইটা কি কি ছিল? 9টার পরে স্যার 9টা পর্যন্ত আপনার বই আছে, নতুন সংযোজিত দুইটা। আরো ভালো, ইংলিশে সমস্যা তো নাই। 124 দ্বারা হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মহানগর ম্যাজিস্ট্রেটের অব্যাহতির আদেশ দিলে যদি অব্যাহতির শর্ত ভঙ্গ করে তাহলে ওই ব্যক্তিকে 124-এর 6 ধারা অনুযায়ী পুলিশ কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা হচ্ছে 124। আচ্ছা যাই হোক, তাহলে এই যে আমাদের কটা গেল পরোয়ানা, মানে গ্রেপ্তারি পরোয়ানা পারবো, এটা যদি আসে। স্যার আপনার বইয়ে স্যার 9টা আছে আর কি, নতুন দুইটা কি কি ছিল স্যার? নতুন এই জায়গাটা ব্যাপক সংস্কার মানে ইয়ে করা হয়েছে। নতুন দুইটা হচ্ছে যে আমি একটু পরে দিয়ে দেবো গ্রুপে, আমাদের নোট যে বার কাউন্সিলের নোটটা তুলে দিয়ে দিব, ছবিটা তুলে দিয়ে দিব ওইখান থেকে। জি স্যার থ্যাংক ইউ স্যার। তোমরা নিয়ে নিবা, সমস্যা নেই। আচ্ছা এরপরে আমরা গেল কি এরপরে কোশ্চেন স্যার। তল্লাশি পরোয়ানা বলছেন স্যার, এই প্রশ্নটা আছে। পুলিশ অফিসে বেরিয়ে তো অন্য দেখো কোনো আমি এখানে যে 54 ধারা যে প্রশ্নটা পড়ছি এটা পুরাটা পড়ে যাবা, ঠিক আছে? পুরাটা পড়ে যাবা। আমাদের 561 ধারা 561-তে কি আছে জানি ফৌজদারি কার্যবিধির? স্যার অন্তর্নিহিত ক্ষমতা স্যার, এটা বলছিলেন আজকে 561 এ। 561 দেওয়ানি তো আছে। ইয়েস, না দেওয়ানি তো 151। দেওয়ানিতে কত ধারায়? 151 দ্বারা। এই এই কয় 251 দেওয়ানি 200 ধারা আছে নাকি? দেওয়ানির 151 দ্বারা ইনারেল পাওয়ার, অন্তর্নিহিত ক্ষমতা। ফৌজদারিতে এখন আমরা 561। একটু খেয়াল করো, মানে আমি একটু বলে যাই, কোশ্চেনটা হয়তো লেস কোশ্চেন থাকতেও পারে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অন্তর্নিহিত ক্ষমতা অথবা ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা, যেভাবে কোশ্চেন আসুক না কেন আমি পুরো ক্লিয়ার করে দেই। আমরা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় অন্তর্নিহিত ক্ষমতার কথা বলা আছে। সেখানে দেওয়ানি কার্যবিধিতে অন্তর্নিহিত ক্ষমতা শুধুমাত্র দেওয়ানির সকল আদালত অন্তর্নিহিত ক্ষমতা অ্যাপ্লাই করে, আর ফৌজদারি কার্যবিধিতে শুধুমাত্র হাইকোর্ট অন্তর্নিহিত ক্ষমতা অ্যাপ্লাই করে। মাথায় রাখবে, এটা এমসিকিউ কোশ্চেন। ফৌজদারি কার্যবিধিতে 3টা ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা অ্যাপ্লাই করে, আর দেওয়ানি কার্যবিধিতে 2টি ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা অ্যাপ্লাই করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্নিহিত ক্ষমতাটা কি? অন্তর্নিহিত ক্ষমতাটা হচ্ছে আদালতের নিজস্ব ক্ষমতা, অর্থাৎ যে ক্ষমতা বলে আদালত নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কোনো বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে, অথবা নিজস্ব বিবেক বুদ্ধি বিভিন্ন বিচারে কি করতে পারে, প্রয়োগ করতে পারে। অর্থাৎ আদালত তো আইন দ্বারা বিচার করে, সকল বিচার তো আর আইন দ্বারা সম্ভব নয়। আদালতের কাছে এমন কোনো মোকদ্দমা আসে, তখন আদালত নিজের মেধা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে ওই মোকদ্দমাটা কি করে, নজির নাই, কিছু নাই, বাদ দাও, নজিরও নাই, তখন আদালত কি করবে? বুঝছো না? মানে ধরো নজিরও নাই, তোমার কথা হচ্ছে নজির তো ইউজ করবে, এখন নজিরও নাই, ওই ব্যাপারে কোনো কি নাই, এটা তো একটা এক্সট্রা পাওয়ার। নজির নাই। নজির থাকলে আদালত নজিরকে অ্যাপ্লাই করবে। আমাদের কনস্টিটিউশনের 111-তে বলা আছে যে নিম্ন আদালত উচ্চ আদালতের নজির কি করবেন, মেনে চলবেন। তো এখন নজির নাই, নজির না থাকলে কি করবেন? ক্ষমতাটা কি করবেন, প্রয়োগ করবেন, অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করবেন। এই অন্তর্নিহিত ক্ষমতাটা ব্যবহার করবেন ফৌজদারি কার্যবিধিতে হচ্ছে যে সেখানে ফৌজদারি আদালতের কোনো আদেশ ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো আদেশ কার্যকর করার জন্য, আদালতের অবমাননা প্রতিরোধের জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। কয়টা কথা বলছি? আদালতের অবমাননা, ন্যায় বিচার নিশ্চিত, 3টা কথা বলছি, খেয়াল করো। আদালতের কোনো আদেশ কার্যকর করার জন্য, আদালতের কার্যক্রমের অপব্যবহার প্রতিরোধের জন্য, ন্যায় বিচারের জন্য। 3টা কথা। আর দেওয়ানিতে হচ্ছে যে শুধুমাত্র আদালতের অপব্যবহার প্রতিরোধের জন্য এবং ন্যায় বিচারের জন্য। আর ফৌজদারি কার্যবিধিতে একটা বেশি হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো আদেশ কার্যকর করার জন্য। আর মাথায় রাখবা যে দেওয়ানি কার্যবিধিতে সকল আদালত কি করতে পারে, ইনহেরেন্ট পাওয়ার কি করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। আর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শুধুমাত্র কে, হাইকোর্ট ক্ষমতা, হাইকোর্ট বিভাগ এই সহজাত ক্ষমতা প্রয়োগ করে। পারবো যদি এটা কোশ্চেন আসে? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। স্যার এখানে কি রিভিশন পড়া লাগবে স্যার? পড়াইতেছি। এটা বইয়ের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর কোশ্চেন? 337 ঘ, 5-এর ঘ। এখন যেটা পড়াইলো স্যারে 5-এর সি। আচ্ছা তোমাদের জামিননামা এটা কত নম্বর প্রশ্ন একটু দেখো তো। স্যার জামিননামা, জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, প্রশ্নটা কত নম্বর? 4-এর ক। 4-এর ক স্যার।
চারের রিভিউ রিভিশন না স্যার, স্যারের স্যার পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি স্যার, পৃষ্ঠা হচ্ছে 325 পৃষ্ঠা 325। 325 গুরুতর আঘাত না স্যার শীটে স্যার হলো 81 পেজ স্যার জামিন। শীটে না, আমার কাছে শীট তো লাগতে পারে, শীট আমি একটা বই আছে, বইয়ের তাও অল্প একটু আছে। তোমরা আমার বইয়ের প্রচার করো, যদি আমার বই এবার থাইকা যায় তাহলে খবর আছে। স্যার সবাইকে বলছি স্যার সিলেট ল কলেজে স্যার অনেক কিন্তু স্যার স্যার আপনার বই স্যার সবাই নকল করে নিয়ে আসে স্যার, পরীক্ষা হলে পুরোটাই নকল মেরে দেয় স্যার। বলেন না স্যার, কিন্তু আমার দুঃখের ব্যাপার হচ্ছে আমার কাছে অনেকগুলো বই রয়ে গেছে। এখন এই প্রিলিমিনারির বইগুলো এবং সামনের বইগুলোর ব্যাপারে আমি তোমাদের একটু হেল্প চাই, যদি মন থেকে চাও। আর যে না আমি পড়বই শুধু, স্যারকে কোনো হেল্প করবে না, আই হ্যাভ নো কমপ্লেইন। যদি মন চায়, দেখো তোমরা এখানে 155 160 70-এর মতো স্টুডেন্ট আছে আমার সামনে এই মুহূর্তে। তোমরা প্রত্যেকে যদি আমার একটা দুইটা করে বই সেলের কথা বলো, আমার বই চলে যাবে। স্যার আমি দুইটা সেল করে দিলাম স্যার, দুইটা আছে আমি কতগুলো বই বাকি আছে স্যার? এক সপ্তাহ মধ্যে যাই ফাইনাল স্যার। না, এখন প্রিলিমিনারি আমি বই বের করছি তো প্রিলি, আর ফাইনালের নতুন বই আবার বের হচ্ছে তোমাদের পরের বেসের জন্য। বই বের হচ্ছে, তোমরা অন্তত যদি নিজের অয়েল উৎসাহ থাকে একজনকে একবার বলো, একটা করে বলো। আমার দুই স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়ে বই নেবে স্যার ইনশাআল্লাহ স্যার, বলবো স্যার। এটা তোমাদের প্রতি একটু দাবি, আবার বলবো না যে স্যারে আমাদেরকে দিয়ে ইয়ে করে, ঠিক আছে? দেখো না স্যার, অবশ্যই বলবেন স্যার আপনি। না, অনেকে আবার এটা ভিন্ন মানে মিনিমাইজ না, সেজন্য না স্যার। হ্যাঁ দেখো আমরা পজিটিভলি নিচ্ছি স্যার, আমরা এটা বলবো স্যার। আমরা করতে পারলে বরং আমরা খুশি হব স্যার। আচ্ছা দেখো, আমাদের পরের প্রশ্ন হচ্ছে জামিননামা। সম্ভবত প্রশ্নটা পেতে পারেন, পেতে পারে স্যার। জামিননামা, জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, এদের মধ্যে পার্থক্য। কোন অবস্থায় আসামিকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে? আদালত কখন জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে অস্বীকার করতে পারে? জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের ব্যবস্থা কি রয়েছে? আগাম জামিন কি? দেখো আমি টোটাল একটু সংক্ষেপে বলে যাই। জামিন অর্থাৎ জামিন হচ্ছে যে কি, আইনানুগ হেফাজত থেকে কাউকে কি করা, জিম্মাদারের জিম্মায় প্রেরণ করা, প্রেরণ করবে এই অর্থে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আদালতে তাকে আবার কি করতে হবে, উপস্থিত হতে হবে। এটাকে আমরা কি বলি? জামিন। জামিন জামিন। আমার বইতে দেখবে যে অনেক ব্যাপক লেখা, তোমরা তো বিভিন্ন ছোট ছোট বই পড়ো, আমি দেখছি কয়েকটা অনেকগুলো গাইড বাজারে আছে, খুব সংক্ষেপে লেখছে। তো মানে সংক্ষেপে তোমরা আসলে পরীক্ষার হলের জন্য লিখে আসো। আমি এই জন্যই মানে আলহামদুলিল্লাহ, মানে বড় কথা বলবো না, আমার 15 সালের পরে আমার নোট, আমি 15 সাল থেকে লিখি 15 নোট, এবং এই গত বছরও ম্যাক্সিমাম আমাদের ঢাকা শহরের ম্যাক্সিমাম ল কলেজে যেগুলো ফার্স্ট হয়েছে সবগুলো আমার কাছে পড়েন স্টুডেন্ট, এবং আমার নোটটাই পড়ছে। আর তোমরা বাজারে কিছু নোট আছে একদম সংক্ষেপে লেখা, তোমরা ওই সংক্ষেপে লিখে দ্রুত ফুল অ্যান্সার দিয়ে চলে আসো। এবং ওই খাতাগুলো আমি দেখি তো, আমার ওই রুমে এখন সাংবিধানিক আইনের খাতা আছে, তো আমি দেখি যে একদম খুব শর্টকাট ছেড়ে দিচ্ছে, মূল কথাটা লিখে ছেড়ে দিচ্ছে, আর একটু সুন্দর করে একটু যে আরেকটু গুছিয়ে লিখবে এরকম কিছু লেখে না। তো একটু যারাদের কাছে আমার নোট আছে তারা অন্তত পরীক্ষার পরে, রেজাল্টের পরে বুঝবা যে ভালো মার্ক পাও না পাও। তো আমার নোটগুলো এই জন্যই অনেক লেখা, অনেক ব্যাপক লেখা। অনেকে মনে করে যে স্যারের নোট অনেক বড়, হ্যাঁ আমি এটা স্বীকার করি, আমার নোট বড়। তো এখানে শুধু যে আমি তোমাকে পরীক্ষা দিবা সেটা না, পড়লে অনেক কিছু জানতে পারবা। কারণ আমার ম্যাক্সিমাম ফাইনালের নোটগুলো আমাদের বার কাউন্সিলের রিটেনের প্রশ্ন থেকে আনা, আমি ওই রিটেন যে নোটটা করছি ওইটা থেকে আনা, সেজন্য এগুলো একটু বড় ডিটেলস লেখা আছে। তো তোমরা একটু ডিটেলস পড়লে মজা পাবা, অনেক কিছু জানতে পারবা। তাহলে আমাদের হচ্ছে যে কি, একটা হচ্ছে কি জামিন, আরটা কি জামিননামা, বেল বন্ড মানে জামিননামা। জামিননামা হচ্ছে কি, যে অঙ্গীকারের মাধ্যমে আসামিকে আইনানুগ হেফাজত থেকে মুক্ত করার জন্য কি অঙ্গীকারকারীর হেফাজতে দেওয়া হয়, সেটাকে আমরা কি বলি? জামিননামা বলি। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধির কত 5 নং তফসিলের 42 নং পড়ো, 5 নং তফসিলের 42 নং ফরম, এটাই জামিননামা আর কি। এই ফর্মটা এটাই হচ্ছে যে একটা জামিননামা। এই জামিননামা দুইটা যদি আসে সুন্দর করে লিখবেন। এখন আমি যেটা বলবো, একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ, আর একটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন জামিন চাইবো, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন জামিন চাইবো, একটু পড়বো। আমাদের 8টা কি বাজে গেছে? আচ্ছা স্যার, 57 বাজে স্যার। আমার জামাত পড়াটাই আমি দৌড় দিতে হয় আর কি। আমি একটু বলতেছি জামিনযোগ্য অপরাধ, কগনিজেবল অফেন্স, আর হচ্ছে যে নন কগনিজেবল অফেন্স। আমাদের ফৌজদারি কার্যবিধি 4-1 খ
জামিনযোগ্য অপরাধের কথা বলা আছে, সেখানে বলা আছে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 5ম কলামে যে সমস্ত অপরাধকে জামিনযোগ্য হিসেবে দেখানো হয়েছে। আবার ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 5ম কলামে যে সমস্ত অপরাধকে জামিন অযোগ্য হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা এটা বলি, এটা আমাদের বইয়ের ভাষায়, আর আমি বলি জামিনের যোগ্য যে অপরাধ সেটা জামিনযোগ্য। অর্থাৎ যে অপরাধে আসামি জামিন অধিকার হিসেবে দাবি করতে পারে, আদালতও তাকে জামিন দিতে বাধ্য, সেটাকে জামিনযোগ্য। আর যে অপরাধে আসামি জামিন অধিকার হিসেবে দাবি করতে পারে না, আদালতও তাকে জামিন দিতে বাধ্য নয়, সেটার নামে জামিন অযোগ্য। তাহলে একটা জামিনযোগ্য আর একটা জামিন। আর জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন চাইব 496 ধারায়। অর্থাৎ 496 ধারায় আদালত তাকে জামিন, যদি সে জামিনের সব শর্ত পূরণ করে তাহলে আদালত তাকে জামিন দিয়ে দিবে। যেমন আমাদের 323-এর মামলাগুলো, এগুলো আর জামিনযোগ্য অপরাধ, মানহানি, এগুলো জামিনযোগ্য অপরাধ, আদালত জামিন দিয়ে দিবে। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন চাইবে 497 ধারায়। কত ধারায়? 497 ধারা। 497 ধারায় ফৌজদারি কার্যবিধি 497 ধারায়। হ্যাঁ, পড়াইছিলাম আগে। আপনি এটা আসছিল স্যার 497 এবং 90 এটা বলছিলাম। 497 বলছিলাম না, জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি কোথায়? আদালতে হাজির হলে বা গ্রেপ্তার হলে, গ্রেপ্তার করা হলে সে যদি জামিন, মানে আদালত তাকে জামিন দিবে, কিন্তু সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার মতো বিশ্বাস থাকে তাহলে আদালত তাকে জামিন দিবে না। তবে জামিন দিতে পারে সে যদি 16 বছরের কম বয়স্ক স্ত্রীলোক, পীড়িত বা অক্ষম হয়, তাহলে আদালত কি দিবে? জামিন দিতে পারে। জামিন। তাহলে আমরা খেয়াল করবা, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন চাইবে 496 ধারায়, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন চাইবে 497 ধারায়। আর আগামী জামিন কত ধারায়? 498 ধারায়। কার কাছে? হাইকোর্ট এবং দায়রা জজ। আগামী জামিন অ্যান্টিসিপেটরি বেল, এখন হাইকোর্টের অ্যান্টিসিপেটরি বেল, অর্থাৎ আটকের আশঙ্কা থাকলে, আটকের আশঙ্কা আছে, সুতরাং সে যে কোনো সময় কি হতে পারে? গ্রেফতার হতে পারে। আগাম জামিন তাহলে আগেই তার কি নিয়ে আসা? 6 সপ্তাহ বেশি দেয় না হাইকোর্ট 6 সপ্তাহ কি 8 সপ্তাহ বেশি দেয়? 6 সপ্তাহ বা 8 সপ্তাহ, ঠিক আছে। তো এই আগাম এবং ওখানে জামিন দিল, আবার এসে তোমাকে দায়রা আদালত আবার কি করতে হবে? সারেন্ডার করতে হবে, সেখান থেকে আবার জামিন দিতে হবে। যে এরপর আমরা পরে বুঝছি, এখন বুঝছি কিনা আগাম জামিন? আমাদের প্রশ্নটা কি? জামিন, জামিননামা, জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, এর মধ্যে পার্থক্য, আসামি জামিন মুক্ত হতে পারে, আদালত জামিন। এই যে পুরো প্রশ্নটা কি করবা? দেখবেন, মুখস্থ মানে একদম ভালো করে দেখে যাবা। আর এখানে আরেকটা কি প্রশ্ন আছে? চার্জ, একটু চার্জশিট বা চার্জ বলছিলেন স্যার। আর রেপার 88 ধারাটা পড়ে নিবা। ক্রোক কখন সম্পত্তি ক্রোক করা যায়? ক্রোক চার্জটা কই স্যার? এটাকে রেড বিল বলে না 498? হ্যাঁ, খুব কত নম্বর প্রশ্ন স্যার? চার্জ চার্জ না, এটার পরে তো রিভিশন বলছিলেন। রিভিশনটা পড়াইতে হবে, তো সময় নাই। স্যার প্রশ্নটা 22 সালে আইসে পড়ছে। আসছে ক্রোক এসে গেছে, তাহলে ধরো না। চার্জটা একটু করাইল স্যার। চার্জশিট আছে, মানে স্যার বলা লাগবে কি স্যার? গত বছর কি আসছে? চার্জের প্রশ্নটা স্যার একটা প্রশ্ন আছে। আচ্ছা, তোমরা এত কিছু দরকার নাই, তোমরা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ পড়ো, সংক্ষিপ্ত বিচার পড়ো, সমন, খালাস, 561, গ্রেফতারি পরোয়ানা, জামিন, জামিননামা, এগুলো ভালো করে পড়ো। তোমাদের 2টা প্রশ্ন দরকার। কয়টা দরকার? 2টা। দণ্ডবিধি থেকে 3টা। তাহলে রিভিশনটা পড়া আছে। হ্যাঁ, রিভিশনটা একটু পড়া দিলে ভালো। দেখো একটু প্লিজ কথা বলো না, আর একটু আমি একটু প্রশ্ন বলে যাই। সেটা হচ্ছে যে রিভিশন আর হচ্ছে যে মামলা স্থানান্তর, 2টা বিষয় দেখে যাবা। রিভিশনটা কি? আমরা বলছি যে হাইকোর্ট এবং দায়রা বা জেলা বা দায়রা জজ কোনো পক্ষের আবেদন ক্রমে অথবা স্বপ্রণোদিত হয়ে ওনাদের নিকট যদি প্রতীয়মান হয় অধস্তন কোনো আদালত কোনো মামলায় আইনগত ভুল করেছে, তখন ওই মামলার নথি তলব করবেন, তলব করে নিজে বিচার করবেন অথবা বিচার করার এখতিয়ার সম্পূর্ণ আদালতে প্রেরণ করবেন। হাইকোর্ট বা জেলা বা দায়রা জজের এই ধরনের ক্ষমতাকে আমরা কি বলি? রিভিশন। রিভিশন হয় আইনগত ভুলের ক্ষেত্রে। কোন ভুলের ক্ষেত্রে? আইনগত ভুলের ক্ষেত্রে। আইনগত ভুল বলতে কি বোঝায়? অর্থাৎ আইনে বিধান দেওয়া নাই, আপিলও নাই, রিভিউ নাই, সুতরাং কি করব? রিভিশন করব। রিভিশন, এটাই হচ্ছে আইনগত ভুল। আবার বলি, 2টা আদালত। কোন কোন আদালত? হাইকোর্ট, জেলা বা দায়রা জজ।
কোনো পক্ষের আবেদন ক্রমে হতে পারে অথবা স্বপ্রণোদিত হয়ে হতে পারে। তাদের নিকট যখন প্রতিমান হয় অধস্তন কোনো আদালত কোনো মামলায় আইনগত ভুল করেছে, তখন ওই মামলার নথি তলব করবে, তলব করে নিজে বিচার করবে অথবা বিচার করার এখতিয়ার সম্পূর্ণ আদালতে প্রেরণ করবে। হাইকোর্ট এবং জেলা জজের এই ধরনের ক্ষমতাকে আমরা রিভিশন বলি। তো আমরা নামাজে যাব। যে প্রশ্নগুলো আজকে পড়াইলাম, এরপরে কালকে আমরা মানে পড়বো, দণ্ডবিধি পড়বো, বেআইনি মানে কালকে দণ্ডবিধির একটা ক্লাসে, এরপরে আর পরের দিন আবার সামারি দিয়ে দিব। এই হচ্ছে শেষ। আর হচ্ছে যে অনেকেই কি কি কারণে অধস্তন আদালত ফৌজদারি মামলা চালান্ত রায়কে দরখাস্ত করা, মানে বাকিগুলো বুঝে নিবা। আমি নামাজে যাচ্ছি তো, আর যারা যেটা বুঝো না বা যেটা বুঝো না একটু নোট করে রাখবা। নেক্সট একটা ক্লাস দিব, সেটাতে আলোচনা করবো। এক, দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে আমাকে ফোন দিছে ভর্তির ব্যাপারে, বা আমাদের বার কাউন্সিলের যে মানে এমসিকিউ বেসে ভর্তি হবা, অনেকেই ফোন দিছো আজকে কালকে। তো তোমরা ফোন দিয়ে আমাকে তোমাদের মেসেঞ্জারে নক দিবা বা হোয়াটসঅ্যাপে নক দিবা, আমরা আইডিতে জয়েন করে রাখবো, ঠিক আছে? আবার কালকে 7টা টু কয়টা? 8টা। স্যার ফৌজদারিতে জামিন ছাড়া আর একটা প্রশ্ন বলেন যেটা আসবে। সংক্ষিপ্ত চার্জ নিয়ে প্রশ্নটা 2-এর ফরওয়ার্ড হতে আছে। চার্জ নিয়ে প্রশ্নগুলো 2 ফরওয়ার্ড হতে আছে সাজেশনের। আল্লাহ হাফেজ। আজকে পুলিশের চাকরি। স্যার ফৌজদারিতে জামিন ছাড়া আর একটা প্রশ্ন বলেন স্যার, আসবেই যেটা। আদালতের শ্রেণী বিভাগ পড়ো না? শ্রেণী বিভাগ, সংক্ষিপ্ত বিচার স্যার ভালো করে পড়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আগামী কালকে দেখা হবে যদি বেঁচে থাকি। আমাদেরকে বলে দিন। আচ্ছা দিয়ে দিব আমি দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব। সবাই লিভ নিয়ে নাও, লিভ নিয়ে নাও। আমাদের ভাই 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 আপনি আমার পেজে দিয়ে দিব ফেসবুক পেজ দিয়ে তাহলে আমরাও পাবো। সবাই ফেসবুক পেজে থাকো।